যদি ফোটে জীবনের ফুল, ফুটুক না ফুটুক না ফুটুক না। ধন্যবাদ। তোমরা কোথা থেকে আসছো? জি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আমাকে টেলিফোন করেছে। জি জি, ওই যে হ্যাঁ হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে ভূমিকা, তো সেখানে আপনার অবদান কি ছিল এই বিষয়টি আমরা আপনার কাছে জানতে আসছি। আচ্ছা, 25শে মে জি, প্রথম তো শুরু হয়েছিল 26-এর ইয়ের থেকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু 25শে মে কলকাতা থেকে বালিগঞ্জ, এখান থেকে আমাদের নতুনভাবে শুরু হয় স্বাধীন বাংলা বেতারের কার্যক্রম। মানে গান, নাটক সব কিছু এখান থেকে প্রচার হতো। ওখানে মানে বেতার কেন্দ্রটা ঠিক কোন জায়গায় ছিল এবং কি অবস্থায় ছিল ওই জায়গাটা? বালিগঞ্জে ছিল, বালিগঞ্জে দুতলা বিল্ডিং ছিল। আমরা ওইখানে একটা রুমের মধ্যে আমরা গান, নাটক সব কিছু করতাম। একটা রুমের মধ্যে? একটা রুমের মধ্যে, পত্রিকা, নিউজ সব কিছু। আচ্ছা, এবার চলো ছাদে যাই, গিয়ে বাকিটা গল্প করি। ঠিক আছে, চলেন। বাংলার গ্লানি ঘুচুক না, ঘুচুক না, ঘুচুক না। রক্তে যদি ফোটে জীবনের ফুল, ফুটুক না ফুটুক না ফুটুক না। আরতি যদি বাজে প্রভাতের সুর, বাজুক না বাজুক না বাজুক না। তোমরা আসছো, আবার খুব ভালো লাগছে। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে আসছো, কখনো তো আমার কাছে কেউ আসে নাই, তো এই জন্য তোমরা আসছো বলে ভালো লাগছে। হ্যাঁ, আসো, বসো, আসো, বসো। ছাদে নিয়ে আসলাম কেন, যে যাতে মুক্ত আকাশের নিচে বসে স্বাধীন বাংলা বেতারের কথা বলতে। সকাল 10টা থেকে শুরু করে রাত্রে 2টা 3টা, কোনোদিন 4টা পর্যন্ত এই স্টুডিওতে কাজ। যেহেতু একটা স্টুডিও, সে কারণে তোমার আমাদের এই রাত পর্যন্ত কাজ করতে হতো, কিন্তু কোনো ক্লান্তি ছিল না, কোনো ক্লান্তি ছিল না। মানে সবাই মনে করতো যে দেশ জয় করে যেতেই হবে, কাজে কোনো ক্লান্তি ছিল না। এবং আমরা যে গান বাজনা করেছি, কোনো প্রতিকূল অবস্থা ছিল না। প্রথমে ছিল একটা ভাঙা টেপ রেকর্ডার, 2টা মাইক্রোফোন, একটা তবলার মধ্যে থাকতো, একটা গানের মধ্যে থাকতো। গানের শিল্পী মনে করো 30 জন 25 জন। তো একটা মাইক্রোফোনে কিভাবে নেওয়া যায়, মানে এটা অলৌকিক ব্যাপার। তো এর মধ্যেও আমরা ওই গান করেছি। আর একটা হারমোনিয়াম ছিল প্রথম, একটা মাত্র হারমোনিয়াম? একটা হারমোনিয়াম, একটা তবলা দিয়ে মনে করো 10-15টা গান হয়েছে। তারপরে ওই মুজিবনগর সরকার আমাদেরকে একটা গিটার, একটা বেহালা, একটা তোমার এইরকম 2-4টা যন্ত্র কিনে দিয়েছিল। ওখানে যারা মানে ছিল, ওখানে সবাই কি বাঙালি ছিল? সব বাঙালি। আমরা সব যত গান, নাটক সব আমাদের এই দেশের মানুষ। কেউ হয়তো নাম পরিবর্তন করেছিল, আর আমরা আমাদের নাম দিয়েছিলাম। তো এই দেশেরই, এই অনেকে মনে করে যে মনে হয় ইন্ডিয়ার কেউ। না 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 না, এটা ভুল জিনিস। একটা গানই অংশুমান রায় গেয়েছিল, শুনো একটি মুজিবুরের থেকে একটা গানই। তো ওইটা কোনো রেডিওতে না, সে রেকর্ড করেছিল, সেই রেকর্ড বাজত। আর যত গান হয়েছে আমাদের দেশের শিল্পী দিয়ে। আপনারা যে এইসব গান করতেন, এইসব গানের অনুপ্রেরণা কোথা থেকে পেতেন? এইটা কিন্তু তোমার একটা কথা বলি, আমরা সব সময় খবর পেতাম, যুদ্ধের খবর পেতাম, মেসেজ পেতাম আমরা। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, যে এই দেশের মানুষ আমাদেরকে যে উৎসাহ দিয়েছে, আমাদের এই স্বাধীন বাংলা বেতার শোনার জন্য মানুষ লেপের নিচে ট্রানজিস্টার নিয়ে বসে থাকতো, গান শুনতো। এটা একটা বিরাট ব্যাপার। জুন মাসে আমি গেছি, মনে করো 8 বা 9 তারিখ, যেদিন গেছি আমি এদিনে আমার একটা গান করতে হয়েছে, বুঝছো। সেই গানটা লেখা ছিল আমাদের কবি দিলওয়ার, সিলেটের খুব নাম করা কবি দিলওয়ার, এবং কোরাস গান ছিল। তো গানটা এরকম ছিল, হায় রে চাষি মজুর কলি, মেথর কুমার কামার,
বাংলা ভাষা ডাক দিয়েছে, বাংলা তোমার আমার, বাংলা তোমার আমার। আয় রে চাষি মজুর কলি, মেথর কুমার কামার। শস্য শ্যামল মাটির পরে তৃপ্ত হাজার বছর ধরে বাংলা ভাষা জন্ম দিল উত্তম আশার খাবার। বাংলা তোমার আমার, আয় রে চাষি মজুর কুলি, মেথর কুমার কামার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে আরো বেশি জানতে হলে আমরা কার কার কাছে যেতে পারি? হ্যাঁ, তোমরা যেতে পারো। আশফাকুর রহমান আছে, উনি আমাদের সাথে ছিলেন, এবং আমাদের লোহানি ভাই, কামাল লোহানি ভাই। তো কামাল লোহানি ভাইরে দেখে আমি পাই নাকি, যদি পাই আমি ওনারা। বাংলা তোমার আমার, বাংলা তোমার আমার। হ্যালো, কে বলছেন? লোহানি ভাই, কামাল লোহানি, আমি সুজয় শ্যাম বলছিলাম। হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন? আচ্ছা, ওই যে ইউনিভার্সিটি থেকে আমার কাছে 2টা মেয়ে একটা ছেলে আসছে, ওরা স্বাধীন বাংলা বেতার সম্বন্ধে জানার জন্য। তো আমি আপনার কাছে পাঠাচ্ছি কামাল ভাই। আমি সব কিছু তো আর আমার বলা একার পক্ষে সম্ভব না, তো আপনি যদি একটু ওদেরকে একটু বলেন বড় ভালো হবে। হ্যাঁ, তাহলে ওরা কালকে যাবে আপনার কাছে? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। ওকে, কালকে তোমরা যাও। বিজয় দিবসের সময় সুর করা একটি গানের কথা শুনেছি, যেটা আপনার করা ছিল। গানটি সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, আমি শোনাবো। এটা কিভাবে হলো বলি। ওই দিন আমার অন্য গান ছিল, অন্য 2টো গান করার কথা ছিল। আমি যখন রিহার্সেল করছি তখন আমাকে আমাদের অফিসার যিনি ছিলেন তাহের সুলতান, এবং এসে বললেন আমাকে যে শাম, এই গানটা হবে না, বিজয়ের গান করতে হবে। তখন ওই সারেন্ডার করে ঢাকায়, ঢাকায় তখন সারেন্ডার করে, সোহরাওয়ার্দী উদ্ধারে পাকিস্তান সারেন্ডার করে। তখন আমাকে যখন বলা হলো, তখন আমি আমার বন্ধু শহীদুল ইসলাম, নেই, সে কিছুদিন আগে মারা গেছে, তারে বললাম তুই গানটা লিখতে হবে। তো ওই প্রথমে আমার 2টা লাইন দেখলো, বিজয় নিশান উঠছে, ওই খুশির হাওয়ায় ওই উঠছে, উঠছে 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 বাংলার ঘরে ঘরে, এই 4টা লাইন লিখে দিল। আমি বসারও জায়গা পাই না, হারমোনিয়াম ছিল একটা, ওইটা তো অন্য রেকর্ডিং হচ্ছে। আমি তখন একটা আমাদের ওইখানে গ্যারেজ ছিল, ওই গ্যারেজের এখানে গিয়ে উইদাউট হারমোনিয়াম আমি মনে মনে সুরটা দেখলাম আর কি। তারপরে আমি হারমোনিয়াম পাওয়ার পরে অজিতদাকে বললাম যে অজিতদা আপনি আছেন, আপনি এই গানটা করতে হবে আপনাকে। তো অজিতদা আসলো, সঙ্গে আরও যারা ছিল সবাই আসলো। আসার পরে আমি শুরু করলাম, মনে করো 1টার দিকে রেকর্ডিং। গান তুলে দিতে আধ ঘন্টা লাগছে, রেকর্ডিং করতে আধ ঘন্টা লাগছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই, উড়ছে ওই। হ্যালো পিঙ্কি, হ্যাঁ কই তুই? আচ্ছা শোন, ওই রুম্পার সাথে কথা হয়েছে, ও নাকি অনেক জ্বর, ও যাইতে পারবে না অ্যাসাইনমেন্টে, তো ওখানে তো আমাদের যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি টিএসসিতে আছি, তুই দ্রুত চলে আয়। আচ্ছা, ওকে ওকে। ওই গাড়িটার সামনে গিয়ে রাখেন। হ্যাঁ, রাখেন রাখেন রাখেন। কামাল স্যারের বাসা তো এটা নাকি? কত নম্বরে থাকে? 5B না? আচ্ছা ঠিক আছে। জনগণ
কামাল আহমেদ স্যার আছে? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছি। জি, আমার সাথে কথা আছে। একটু বিশ্রাম নিচ্ছি। জি। ঠিক আছে। রাখুন, ভালো আছেন? বস বস বস। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি। তো আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা মুক্তিযুদ্ধের সময় আর কি। তো আমরা সুজয় শ্যাম স্যারের কাছে গেলাম, উনি আমাদেরকে অনেক গল্প শোনাইলো ওই সময়কার যে ইয়াটা। আপনার কথা বললো যে আপনার সাথে কথা বললে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, সেই জন্য আপনার কাছে আসা। খুব ভালো, অবশ্যই বলা উচিত আমাদের। শুধু আমার একার নয়, আরো অনেকের ভূমিকাই তো ছিল। আর সুজয়ও আমাকে টেলিফোন করেছিল, ও বলেছে যে তোমরা আসবে। আমাদের সঙ্গে যারা সহযোদ্ধা হিসেবে ছিলেন তাদের মধ্যে তো অনেকেই আছে, যেমন বেলাল মোহাম্মদ ছিলেন, যারা চট্টগ্রামে বিপ্লবী বেতার কেন্দ্র চালু করেছিলেন, আব্দুল্লাহ আল ফারুক, মুস্তফা আনোয়ার, আবুল কাসেম সন্দীপ, এরা 10 জন ছিল। মজার ব্যাপার কি, মানে আজকে বলতে খুব ভালো লাগে যে এরা কেউ কিন্তু প্রোগ্রামের বাইরে অন্য কোনো টেকনিক্যাল দিকটা জানতেন না, কি করে রেকর্ড করতে হয় সেটাও জানতেন না। কিন্তু তারপরেও এই লোকগুলোই কিন্তু তখন রেডিওর ওই রেকর্ডিং কাজগুলো এরাই করেছে। যখন ওই চট্টগ্রামে পাকিস্তানি বাহিনী যখন বোমা বর্ষণ করলো কালুঘাট বেতার কেন্দ্রের উপরে, ওটা ধ্বংস হয়ে গেল, কিন্তু 1 কিলোওয়াট যন্ত্রটা ঠিক ছিল। ওই 1 কিলোওয়াট যন্ত্রটা ওখান থেকে উঠিয়ে আমিনুর, রাশেদ, শাকের এরা কয়েকজনে মিলে ওটা নিয়ে গেল একটা ট্রাকে করে, ওটা আগরতলা বাগাফার জঙ্গলে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার নতুন করে ওরা বসালো। এটা কি অসাধারণ, এখন কিন্তু চিন্তা করা যাবে না। আচ্ছা, মানে ঢাকায় যে বললেন যে ঢাকায় আপনাদের মানে এখন পর্যন্ত যারা আছেন না, তো ঢাকায় কে কে আছেন? তাই অনেকেই আছেন, তার মধ্যে আমার মনে হয় যে আশফাক আমার সবচেয়ে মানে সহযোদ্ধা হিসেবে বলবো যে সবচেয়ে কাছের। আর আশফাকের সবচেয়ে বড় একটা ইয়ে হচ্ছে যে 7ই মার্চে বঙ্গবন্ধুর যে রেসকোর্স ময়দানের যে বক্তৃতা, এই বক্তৃতাটা রেকর্ডিং এর কারণে ও মঞ্চে ছিল, এবং এই আশরাফুজ্জামান তখন এখানে বেতারের পরিচালক ছিলেন, তিনিও ওখানে ছিলেন। আমি চাই যে আমাদের এই কথোপকথনের মধ্যে আশফাক এসে যোগ দিক, দেখা যাক ওকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, আশফাক কেমন আছেন? কেমন এমনি সব ভালো তো? আচ্ছা, এই তো আমরা তো মানে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্রছাত্রী এসছে, ওরা তো মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে এবং স্বাধীন বাংলা বেতার নিয়েও কথাবার্তা জানতে চাচ্ছে। তো আপনি কোথায় আছেন এখন? আসবেন নাকি শাহবাগের দিকে? হ্যাঁ হ্যাঁ, আপনি থাকাটা খুব দরকার, মানে ঐতিহাসিক মুহূর্তগুলোর তো সাক্ষী আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন আসেন। এখানে মৃত্যু হানা দেয় বারবার, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার, এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে। জাদুঘরের কথা যেটা বলছিলাম সেটা হলো যে জাদুঘর তো জাতীয় জাদুঘর, সুতরাং আমাদের যত রকমের ঐতিহ্য আছে, কৃষ্টি সংস্কৃতি সব কিছুই এখানে ধারণ করা আছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের একটা বিশাল অংশ এখানে মানে সংরক্ষিত আছে। চিহ্ন
এগুলো সব তো আমাদের সেই সময়কার এই যে বিশাল একটি ছবি, ঐতিহাসিক সেই 7 মার্চের ঐতিহাসিক 7 মার্চের সেই ভাষণ। এই ভাষণটাই সমস্ত জাতিকে পথ নির্দেশ করেছিল। যে তৎকালীন রেসকোর্স ময়দানে যেখানে ভাষণ দেবেন বঙ্গবন্ধু, আর সেখান থেকে শাহবাগের যে স্টুডিও আছে বা যে ব্রডকাস্টিং হাউস বেতার ভবন আছে, সেই ভবনে সরাসরি টেলিফোন লাইনে আসবে, এখান থেকে সেটি ট্রান্সমিটারে বা প্রেরণ কেন্দ্রে যাবে, সেখান থেকে প্রচার করা হবে। এই প্ল্যানই ছিল। আমাদের একটি দল চলে যাবে মঞ্চে, সমস্ত প্রস্তুতি সব কিছু ঠিক হয়ে গিয়েছিল। তবে আমাদের একটু শঙ্কা ছিল যে শেষ মুহূর্তে বাধা আসতে পারে, তার জন্য আমরা টেলিফোনের রিসিভারগুলো তুলে রেখেছিলাম। তখন যে এমনি টেলিফোন, মোবাইল তো ছিল না সেই সময়, তো সেই হ্যাঁ যে হ্যান্ডসেট ইগুলো আমরা উঠিয়ে রেখে প্যাডেল থেকে রেখেছিলাম, এবং খুব সীমিত সংখ্যক আমাদের যারা কর্মী ছিল অন্যদের সেদিন অফিস এমনি বন্ধ রাখা হয়েছিল। আর মঞ্চের আমাদের আঞ্চলিক পরিচালক আশরাফুজ্জামান খান, তিনি ছিলেন, প্রকৌশলীরা ছিলেন, আর দুই একজন সহকারী পরিচালক ছিলেন, প্রোগ্রাম অর্গানাইজার অনুষ্ঠান সংগঠক ছিলেন। আমিও সেই সময় অনুষ্ঠান সংগঠক ছিলাম, আমি ছিলাম বেতার কেন্দ্রে। আমরা এখান থেকে বেলা 12টা থেকে ঘোষণা দিচ্ছিলাম, বঙ্গবন্ধু বক্তৃতার পূর্ব ঘোষণা দিচ্ছিলাম। আর দেশাত্মবোধক গান, অসহযোগের যেই গানগুলো তৈরি হয়েছিল সেগুলো আমরা বাজাচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, সেগুলো। শেষ মুহূর্তে বঙ্গবন্ধু এসে গেছেন, মঞ্চের নিচের থেকে গাড়ি থেকে নেমে উঠে আসবেন, সেই সময় আমাদেরই একজন বার্তা বিভাগের এই সহকারী পরিচালক, সহকারী সম্পাদক, সহ সম্পাদক, তিনি, তার ডিউটি সেই সময় ছিল, উনি আগে জানতেন না, এসে দেখেন তার টেলিফোনটির ক্রেডল তোলা, উনি সেটি সস্থানে রেখেছেন। রাখার পরেই সেই ফোন বেজে উঠল, এবং ওঠার পরেই তিনি বললেন যে মেজর সিদ্দিক সালেক, যিনি এই সামরিক কর্তৃপক্ষ এবং গণমাধ্যমগুলোর সঙ্গে যোগাযোগ রাখতেন, তিনি বললেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণ বেতারে প্রচার করা হবে। তো সেই সময় সঙ্গে সঙ্গে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে এই বঙ্গবন্ধু মঞ্চে আমাদের আঞ্চলিক পরিচালককে জানালাম যে এই ধরনের একটা মেসেজ এসছে। তিনি সঙ্গে সঙ্গে, বঙ্গবন্ধু তখন দাঁড়িয়ে গেছেন, বক্তৃতা শুরু করবেন, স্লোগান হচ্ছে, তখনই ওনার কানে কানে গিয়ে বললেন, আপনার বক্তৃতা কিন্তু সামরিক কর্তৃপক্ষ প্রচার করতে দিচ্ছে না। তো বঙ্গবন্ধু শুনলেন, তো উনি তার বক্তৃতাও শুরু করেছেন। ঠিক একটা জায়গায় এসে যখন বিভিন্ন নির্দেশ তিনি দিচ্ছিলেন অসহযোগের, সেইখানে তখন তিনি বললেন যে আমি শুনেছি আমার বক্তৃতা প্রচার করতে দিচ্ছে না সামরিক কর্তৃপক্ষ, আমাদের কথা যদি প্রচার করতে না দেওয়া হয় তাহলে কোনো বাঙালি কর্মচারী, উনি কর্মচারী কথাটি বলেছিলেন, যে বেতার টেলিভিশনে যাবে না। তা আমরা তো নির্দেশ পেয়ে গেলাম, এলিফ্যান্ট রোডে আমরা সবাই বসে মিটিং শুরু করলাম। মিটিং ইয়েতে হলো যে যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করতে না দেওয়া হচ্ছে আমরা বেতার বন্ধ রাখব। এবং সেই রাত্রে প্রথমবারের মতো রেডিও পুরোপুরি বন্ধ ছিল পাকিস্তানের ইতিহাসে। তবে আমরা ওই যে মঞ্চের উপরে একটা ছোট্ট ইএমআই টেপ রেকর্ডার ছিল, সেটাতে আমরা রেকর্ড করেছিলাম। এর মধ্যে সামরিক কর্তৃপক্ষের মাথা টনক নড়েছে যে বেতার বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীময় ঢাকায় কি ঘটলো তারা জানতে পারছে না। এবং ওই পশ্চিম পাকিস্তানের তৎকালীন তাদের যে পিন্ডির প্রভুরা, তারাও বললো কী হয়েছে। তখন রাও ফরমান আলী ছিল এখানকার সামরিক প্রধান, তিনি আমাদের আঞ্চলিক পরিচালককে হন্যে হয়ে খুঁজছিলেন। তখন পেলেন ওর, উনি বললেন যে হ্যাঁ, আমাদের ছেলেরা যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু ভাষণ প্রচার করা না হচ্ছে তারা যাবে না বেতারে। তখন বললেন ঠিক আছে, তাহলে আপনার বাজান বাজিয়ে চালু করুন। সেই অনুযায়ী পরদিন সকাল 8:30টায়
আমরা সেই রেকর্ডকৃত বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করলাম। তো এইটি আমি বলবো যে প্রথমবার এই বেতারের কাছেই কিন্তু সামরিক কর্তৃপক্ষ নথি স্বীকার করে। মুক্তিযুদ্ধকে জানো ৮৮তম পর্বের কুইজ। কলকাতার বালিগঞ্জে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম কত তারিখে শুরু হয়? এ ২৬ মার্চ, বি ২৩ জুলাই, সি ২৫ মে, ডি ২০ নভেম্বর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 1624 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ৩ জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ৮৭তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, বাংলাদেশ ফোর্সেস হাসপাতাল কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর ডি, সেক্টর ২। এই পর্বের বিজয়ীরা অর্পিতা, স্বর্ণা ও সোয়াত যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এবারে আমাদের স্বাধীন বাংলা বেতারের যারা আমরা ছিলাম তাদের চেহারাগুলো দেখো, এবং তার কিছু নমুনাও এখানে আছে। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা বলতাম, যেটা আজও সবাই আমরা গর্বের সঙ্গে উচ্চারণ করি এই নামটা, তাতে যারা জড়িত ছিলেন প্রায় 350-400-র ওপরে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, নাট্যশিল্পী, বিভিন্ন জন তারা জড়িত ছিলেন। এখানে অবশ্যই কিছু ছবি এখানে আছে। এই ছবিগুলো দেখে এই যে ছবিটা হচ্ছে সেই বাড়িটি, সেই ঐতিহাসিক বাড়িটি, যে বালিগঞ্জ সার্কুলার রোডের 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড, তারই দোতলা বাড়ি ছিল। দোতলা বাড়িতে প্রথম আমাদের একটা স্টুডিও তৈরি হয়েছিল। এটা প্রথম আশফাক, তারপর তাহের সুলতান, TH শিকদার এরা গিয়েছিলেন, এবং তাহের সুলতানই কিছুটা টেকনিক্যাল কাজ জানতেন বলে তিনি প্রথম রেকর্ডিং এর কাজটা, এমনি কোনো প্রকৌশলী তখন আমাদের কোনো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার কেউ ছিল না, বা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেউ তখন ছিল না। পরে আমরা দুটো স্টুডিও গ্রহণ, কিন্তু দুটো স্টুডিও বলা যাবে না, ঘরের মধ্যে আমরা ওই দেয়ালের মধ্যে পর্দা টাঙিয়ে যাতে শব্দ কি না হয়, প্রতিধ্বনি না হয়, ওইভাবে আমরা একটা। কিন্তু এই স্টুডিও হওয়ার আগে আমাদের যখন প্রথম কাজ আরম্ভ হয়, তখন কিন্তু স্টুডিওতে না, ওই একটা রুমের মধ্যে কোনো রকম করে চারদিক দরজা জানলা বন্ধ করে ফ্যান অফ করে দিয়ে রেকর্ডিং করা হচ্ছে। রেকর্ডিং এর সময় ঘরমাক্ত কলেবার হয়ে যাচ্ছে, তারপরে বাইরে বেরিয়ে গিয়ে ঘামটাম মুছে টুছে আবার এসে রেকর্ডিং করছে। এই অবস্থা স্টুডিও হচ্ছিল। এখন আছে, বাড়িটা একজন কিনে নিয়েছে, আলাদা মানে কিনে নিয়েছে, এবং ওখানে কনস্ট্রাকশন করে সম্ভবত 3 তলা করেছে। এটা আমরা চেয়েছিলাম যে এটা আমাদের থাক, একটু মুক্তিযুদ্ধের স্মৃতি হিসাবে, জাদুঘর হিসাবে থাক। আর এই যে মানে সব শিল্পীরা, এরা শব্দ সৈনিক হিসাবে পরিচিত, এক একজন এক এক বয়সের মানুষ এখানে আছে। এবং আমরা যারা ওখানে সেদিন মানে কাজ করেছি, আমাদের মধ্যে একটা জিনিস যেটা ছিল, সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম ছিল বলেই কিন্তু এই সমস্ত মানুষগুলো ছুটে সেখানে গিয়েছিলেন। এমআর আক্তার মুকুলের ছবিটা প্রথম রাখা হয়েছে, এবং ওনার ছবি ওখানেও একটা আছে, এবং 16ই ডিসেম্বরে যে ইয়েটা প্রচার করা হয়েছিল সেটা ওখানে লিপিবদ্ধ আছে। কিন্তু এমআর আক্তার মুকুলের যে লেখাটা, এটার একটা বৈশিষ্ট্য ছিল হচ্ছে যে তিনি যে পাণ্ডুলিপিটা তৈরি করতেন, এইটা বিভিন্ন সময় বিভিন্ন আঞ্চলিক ভাষার আদলে তৈরি করতেন, 7টা থাকতো। আর উনি পাঠ চরমপত্রটা সত্যিকার অর্থেই সেদিন পাকিস্তানি সেনাবাহিনীর কাছে চরমপত্র হিসেবেই যেত। আমাদের সংবাদ বিভাগে যে কাজগুলো আমরা করতাম, সে কাজটা হচ্ছে সকালে, দুপুরে এবং রাতের 3টে অধিবেশনে আমরা ইংরেজি, মানে প্রথম বাংলা, তারপরে ইংরেজি এবং উর্দু বুলেটিন তৈরি করতাম, এবং প্রতিদিন 9টা করে বুলেটিন আমাদের তৈরি করতে হতো। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে একবার এই পশ্চিমবঙ্গে সিপিএম বলে একটি পার্টি আছে, কমিউনিস্ট পার্টি, মার্কসিস্ট, ওরা
72 ঘন্টা বন্ধ ডাকলো। তো ওদের বন্ধ ডাকলে কাকপক্ষীয় গাছে বসে না, এরকম অবস্থা। তো এখন প্রতিদিনকার যে নিউজ নিয়ে যাওয়া, যে ব্যাগে করে আমরা পাঠাতাম, বিএসএফ নিয়ে যেত, সেটা পাঠাবো কি করে? তখন আমরা একটা কৌশল অবলম্বন করলাম। সেটা হলো যে রণাঙ্গনের যে মুক্তি সেনারা ছিলেন, তারা যখন মাঝে মধ্যে কলকাতায় আসতেন একটু মানে যুদ্ধে ক্লান্তিটা দূর করার জন্য, তখন আমাদের সঙ্গে গপ্প করতেন। গপ্প করতে করতে আমরা এক সময় তাদের কাছ থেকে একটা বললাম যে কোন এলাকায় কোন অস্ত্র ব্যবহার করো এবং কবে কবে ব্যবহার হয়, এবং সেই এলাকাতে এই অস্ত্রের দ্বারা কি কি ক্ষতি হতে পারে, সেগুলো আমাদেরকে ওরা একটা চার্ট করে দিয়ে গেল। ওই চার্টটা নিয়ে আমরা ওই 3 দিনের যে নিউজ, 3 দিনে 3 নং 27টা বুলেটিন 3 দিন আগে রেডি করে রেকর্ড করে 3 দিন পরে কি ঘটবে না ঘটবে ওটা কিন্তু 3 দিন আগে রেকর্ড করে ওটা পাঠিয়ে দিলাম। আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুবিধা অসুবিধার মধ্যে পড়েছি। যে আমাদের একটা মেস তৈরি হয়েছিল পরবর্তীকালে, কিন্তু মেস হওয়ার আগে আমরা 2টো 3টে 4টে পর্যন্ত কাজ করে আমরা আশেপাশের ছোটোখাটো যে হোটেল থাকতো সেই সব হোটেলে নিজেরা খাওয়ার জন্য চলে যেতাম, এবং হোটেলওয়ালারাও কিন্তু আমাদের সঙ্গে এত মানে সহযোগিতা করেছে যে যত বেলাই যাই না কেন আমাদের খাবার তারা কিন্তু রেখেই দিত। এই যে সহযোগিতা, আর ওই যে উড়ের দোকানের চা খেয়ে চায়ের ওই মাটিটা ওপরের দিকে ছুঁড়ে দিয়ে নিচে পড়লে যে একটা আওয়াজ হতো, এই আওয়াজটা আমাদের আনন্দ দিত। স্বাধীন বাংলা বেতারে মুক্তিযুদ্ধের সময় ঈদের সময় যখন ঈদ এসছে তখন আমাদের পক্ষে ঈদ করা সম্ভব নয়। রণাঙ্গনে যারা যুদ্ধ করছে তারা তো ঈদ পালন করতে পারবে না। তখন শহীদুল ইসলাম লিখলো চাঁদ তুমি ফিরে যাও। তুমি ফিরে তুমি ফিরে যাও, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, তুমি ফিরে যাও। এই যে মানে তখনকার